হ্যালো এভরিওয়ান, তো নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা নবম শ্রেণীর যে বিষয়টা পড়াচ্ছিলাম সেখানে আমরা বিভিন্ন পদার্থের ধর্মগুলো আলোচনা করছিলাম। তো প্রথম ক্লাসে আমরা ঘনত্ব বিষয়টা নিয়ে আলোচনাটা করেছি সার্বিকভাবে। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পদার্থের চাপ। তো পদার্থ বলতে আমরা যে তিন প্রকারের পদার্থের কথা জেনেছি, কঠিন পদার্থ, তরল পদার্থ এবং গ্যাসীয় পদার্থ। তো এদের মধ্যে তরল এবং গ্যাসীয় পদার্থকে আমরা আগেই জেনেছি একে প্রবাহী নামে কিন্তু আমরা এর আলোচনাটা করতেও পারি। তো কঠিন পদার্থের চাপ এটা তার কোনো ধর্ম নয়। তো কঠিন পদার্থটাকে যখনই কোনো জায়গায় রেখে দেওয়া হয় তো সেই জায়গায় যে স্থানে রাখা হচ্ছে সেই স্থানের উপরে সে একটা চাপ প্রয়োগ করে। তো চাপ বিষয়টাকে আমরা সংজ্ঞায়িত করতে যাচ্ছি। চাপ কাকে বলে? চাপ বিষয়টা হচ্ছে না একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত হওয়া বলকে বলা হচ্ছে চাপ। একক ক্ষেত্রফলের উপর আমরা চাপ, যদি লম্বভাবে প্রযুক্ত হওয়া বল, যদি চাপকে আমরা পি দিয়ে ডিনোট করি এবং লম্ব বল কোন একটা স্থানে বলের লম্ব উপাংশ বরাবর যে বলটা প্রযুক্ত হচ্ছে সেইটাকেই আমরা নিতে চাইবো একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত হওয়া লম্বভাবে বলটা। তো এই যে যেহেতু এটা একটা লম্বভাবে প্রযুক্ত হওয়া বলের কথা আমরা ধরে নিই, তাহলে সেই জন্যই কিন্তু চাপটা হয়ে থাকে একটা স্কেলার রাশি। এটা কিন্তু একটা স্কেলার রাশি, কারণ আমরা জানি যে কোনো একটা বল, সেই বলটার যদি আমি উপাংশ ভাগ করি, একটা ধরো বল যেটা প্রযুক্ত হচ্ছে, ধরো এই এফ প্যারালাল, এফ পারপেন্ডিকুলার, তো এই লম্বভাবে প্রযুক্ত হওয়া কোন তলের পর যখন বল উপাংশ করে নিচ্ছি তখন এটা একটা উপাংশতে পরিণত হয়ে যাওয়ার জন্য এটা কিন্তু মানটা স্কেলারে পরিণত হচ্ছে। তো চাপ একটা স্কেলার রাশি। তো সেক্ষেত্রে সেই লম্ব দিকের সঙ্গে ক্ষেত্রফলের দিকটা যখনই তার সঙ্গে ভেক্টর গুণের ক্ষেত্রে আমরা জানি দু প্রকারের গুণ হয়ে থাকে, একটা স্কেলার গুণ, একটা ভেক্টর গুণ। তাহলে দুটো একই দিক বরাবর প্রযুক্ত হয়ে যাওয়ার জন্য কিন্তু এটা স্কেলার রাশিতে পরিণত হচ্ছে। তো এই যে সূত্র থেকেই কিন্তু আমরা এর মাত্রাটি কি হবে, এর এককগুলো কি হবে, সেই এককগুলোর মধ্যে সম্পর্ক। তো এটা একটা চাপের সংজ্ঞা থেকে আমরা যদি তার এককটা বের করি, এককটা এসআই পদ্ধতিতে এককটা কি হবে? এসআই পদ্ধতিতে এর একক হচ্ছে নিউটন আর ক্ষেত্রফলের একক মিটার স্কয়ার। সিজিএস পদ্ধতিতে হলে এর এককটা কি হবে? এখানে হবে ডাইন পার সেমি স্কয়ার। তো সেক্ষেত্রে এই দুজনের মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক আমরা করতে পারি। সে সম্পর্কটা তোমরা যদি দেখো, এক নিউটন পার মিটার স্কয়ারটাকে যদি নিউটনকে ডাইনে প্রকাশ করলে আমরা জানি 10⁵ ডাইন হয়ে থাকে, আর মিটারকে সেন্টিমিটার করতে গেলে 100 সেন্টিমিটার এরকম দুবার হচ্ছে, তাহলে স্কয়ার এটা সেন্টিমিটার স্কয়ার। তাহলে উপরে দেখতে পাচ্ছ 5টা আর নিচে হচ্ছে 4টা শূন্য, অর্থাৎ 10 ডাইন পার সেমি স্কয়ার। তাহলে 1 নিউটন পার মিটার স্কয়ার সমান হয়ে যায় 10 ডাইন পার সেমি স্কয়ার। তো এই যে রাশিমালাটাকে আমরা আবার জানি যে 1 নিউটন পার মিটার স্কয়ারটাকে বিজ্ঞানী পাস্কেলের নাম অনুসারে পাস্কেল নামেও আমরা এটা অভিহিত করতে পারি। তো আরো এই যে এককগুলোর, যেমন আমরা এসআই সিজিএস বললাম, কিছু আরো প্রচলিত এবং ব্যবহারিক এককও রয়েছে। তো সেইগুলো আমরা যখন কিভাবে এসেছে, যেমন একটা 1 বার বলতে কি বোঝো, 1 মিলিবার, 1 টর, এই সমস্ত এককগুলোর আমরা যখন বায়ুমণ্ডলীয় চাপ অর্থাৎ গ্যাসীয় পদার্থের চাপটা আলোচনা করব এবং যেখানে বা তরলের চাপটা আলোচনা করব, সেখানে জানবো যে একটা উচ্চতার সঙ্গে তরল স্তম্ভের বা গ্যাসীয় স্তম্ভের যে উচ্চতার সঙ্গে চাপের একটা সম্পর্ক আছে। তো সেই ক্ষেত্রে সেই উচ্চতা ধরেই কিন্তু, পার্শ্ব স্তম্ভের উচ্চতা ধরেই কিন্তু আমরা সরাসরি চাপটাকেও বলতে পারি। একবার চাপ বলতে কি, 1 অ্যাটমসফিয়ারিক প্রেসারটাকে আমরা সংক্ষেপে 1 বার বলে থাকি, কিংবা 10⁵ নিউটন পার মিটার স্কয়ার, যেটা প্রায় অ্যাটমসফিয়ারিক প্রেসারের কাছাকাছি, সেটাকে আমরা 1 বার বলে ধরে থাকি। কিংবা এটাকে আমরা বলতে পারি যে 76 সেন্টিমিটার অফ এইচজি, পারস্তম্ভে 76 সেন্টিমিটার উঁচু পারস্তম্ভের চাপটাকে, অর্থাৎ আমরা অনেক সময় পারস্তম্ভের উচ্চতা দিয়েও কিন্তু চাপকে প্রকাশ করে থাকি। তো মিলিবারের ক্ষেত্রে কি হচ্ছে যে 1000 ভাগের 1 মিলিবার মানে হচ্ছে 10⁻³ বার।
তো সেক্ষেত্রে এই রকম সম্পর্ক। এক টরও আবার একটা গুরুত্বপূর্ণ, অনেক সময় ক্ষুদ্র যে পরিমাপের ক্ষেত্রে, চাপের পরিমাপের ক্ষেত্রে এক টর কথাটাও অনেক সময় প্রচলিত হয়ে থাকে, বিশেষ করে 1 মিলিমিটার অফ এইচজি, অর্থাৎ 1 মিলিমিটার উচ্চ। 1 সেন্টিমিটার মানে কতটা উচ্চতা বিশিষ্ট, তোমরা নিশ্চয়ই সেটা তোমাদের কাছে যে প্লাস্টিকের স্কেল আছে জ্যামিতি বক্সে, সেখান থেকে তোমরা জানতে পারো, এবং সেই অনুযায়ী 76 সেন্টিমিটার বলতে কতটা উঁচু হবে সেটা নিশ্চয়ই বুঝতে পারছো। এবং সেই সঙ্গে সঙ্গে 1 মিলিমিটার যে কতটা উচ্চতা মাত্র, সেই মিলিমিটার চাপের যে পারস্তম্ভ যে চাপ প্রয়োগ করে সেটাকে আবার আমরা 1 টর বলে থাকি। তো এইগুলো কিছু প্রচলিত যে এককগুলো রয়েছে সেইগুলো, আর এগুলো হচ্ছে এসআইসিজিএস পদ্ধতির একক এবং তাদের যে পারস্পরিক সম্পর্ক, এটা কিন্তু আমরা আলোচনাটা ছোট্ট করে নিলাম। অর্থাৎ চাপ বিষয়টা কি, যে একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত হওয়া বলকেই বলা হচ্ছে চাপ। এটি একটি স্কেলার রাশি, বারবার বলছি যে চাপ যদিও বল একটা ভেক্টর রাশি, ক্ষেত্রফলও একটা ভেক্টর রাশি, আমরা যদি সঠিকভাবে দেখি ক্ষেত্রফলটাকে, তো সেক্ষেত্রে কেন চাপ একটা স্কেলার রাশি হচ্ছে। চাপটা কেন স্কেলার রাশি হচ্ছে বললাম যে এক্ষেত্রে লম্ব উপাংশ নিয়ে যখনই আমরা এর অনুপাত করছি, যেখানে ক্ষেত্রফলের দিকের সঙ্গে সেই উপাংশ একই দিক বরাবর হচ্ছে, তো সেক্ষেত্রে সেটা পরিণত হয়ে যাচ্ছে স্কেলার রাশিতে। এবং তার একক এবং তাদের পারস্পরিক সম্পর্কগুলো প্রাথমিকভাবে আমরা চাপ সম্পর্কে জানলাম। এরপরে এই যে চাপটা কঠিন পদার্থের ক্ষেত্রে, তার চাপটা যদি আমি একটু আলোচনাটা করি, কঠিন পদার্থের ক্ষেত্রে চাপ। কঠিন পদার্থ বলতে কি আমরা জেনেছি যে একটা তার নির্দিষ্ট আকার আকৃতি থাকছে, এইরকম একটা পদার্থ যার মধ্যে বিভিন্ন পদার্থ পরমাণুগুলো খুব টাইটলি বন্ডেড রয়েছে, একটা নির্দিষ্ট শেপ রয়েছে, অর্থাৎ এর আকারও আছে নির্দিষ্ট আর আকৃতিও আছে, দুটোই রয়েছে। নির্দিষ্ট আকার আকৃতি দুটোই আছে, সেটা হচ্ছে কঠিন পদার্থ। তো এই পদার্থটা কিন্তু চাপ দেয় বলতে কি, এই পদার্থটাকে কোনো জায়গায় রাখা থাকলে সে কিন্তু পাশের দিকে বা উপরের দিকে কোনো দিকে চাপ দেয় না, কিন্তু যেই স্থানে রাখা আছে সেই স্থানে সে তার যে ওই কঠিন পদার্থটার যে ক্ষেত্রফল, আমরা তার ভূমির ক্ষেত্রফল যদি ধরি একটু এইরকম একটা তাহলে পদার্থ, তাহলে এর তার ভূমিতলের ক্ষেত্রফলটা আমি যদি বের করি, বের করতে পারি, এবং এই কঠিন বস্তুটার যদি ভর আমাদের জানা থাকে, তাহলে সেই পৃথিবী ওই বস্তুটাকে যে বল দিয়ে টানছে তার মানটা কত হবে, mg। এইটাই হচ্ছে বল বা ওজন, যেটাই হচ্ছে আমরা বলে থাকি। এবং এর তলটা, ভূমিতলের ক্ষেত্রফল যদি a হয়ে থাকে, তাহলে এখানে এই ভূমিতলের উপর যে বলটা চাপটা প্রয়োগ করছে সে এইটা লম্বভাবেই বলটাই কাজ করছে, তলের উপর লম্বভাবেই কাজ করছে, তো এক্ষেত্রে mg/a। তো এক্ষেত্রে বস্তুটার ভর দেওয়া থাকলে তার সঙ্গে অভিকর্ষের ত্বরণ গুণ করে তার মান বের করে তার ক্ষেত্রফল দিয়ে ভাগ করলেই কিন্তু আমরা তার চাপটা পেয়ে যাব। তো এখন চাপের সূত্রতে আমরা যেটা পড়েছি, সেই চাপটা তোমরা বুঝতে পারছো যে ক্ষেত্রফল যদি, এর আলোচনাটা যদি আমি চলে আসি, এই আলোচনাটা থেকে আমরা বুঝতে পারবো যে ক্ষেত্রফল a যদি কম হয় তাহলে কি হবে, p বেশি হয়ে যাবে। কোন একটা ভগ্নাংশের লবে রয়েছে mg বলটা, আর ক্ষেত্রফলটা হচ্ছে a যত কম হবে তাহলে p তত বেশি হবে, আবার a যত বেশি হয়ে যাবে p তত কম হবে। এইটাই হচ্ছে একটা সম্পর্ক। তো সেই জন্যই আমরা জানি যে কোনো একটা বস্তু সে কার্যকরী হওয়ার পরিমাণটা আমরা কোনো একটা একই পরিমাণ বল, ধরো আমরা একটা সূচ নিলাম, সেই সূচকে নিয়ে কোনো একটা জায়গায় যখন আমরা কোনো কিছু সেলাই করার কাজে ব্যবহার করি, সূচের অগ্রভাগটা আরো সূচালো, তো আমাদের হাতের দ্বারা প্রযুক্ত বলটা সেই সূচের যে অগ্রভাগের উপর দিয়ে পুরো বলটা, সেই ক্ষুদ্র যে ক্ষেত্রফল যে এটা কিন্তু অনেক কম, এইটার মধ্য দিয়ে প্রযুক্ত হচ্ছে। অপরদিকে যদি আমি একটা ভোঁতা চক নিয়ে থাকি, ধরো মনে করি চকের ক্ষেত্রফলটা এটা আলাদা, এক্ষেত্রে a ড্যাশটা অনেক গ্রেটার দেন a, তো সেই জায়গায় একই ধরো আমি বল প্রয়োগ করছি সেই চক দিয়ে আর একটা সূচ দিয়ে, এটা মনে করছি আমরা সূচ আর এটা হচ্ছে চক, তাহলে দুটো বস্তু যার ক্ষেত্রফলটা, অগ্রভাগের ক্ষেত্রফলটা এর a আর এটা a ড্যাশ, চকেরটার অনেক বেশি, তাহলে এই একই পরিমাণ বল প্রয়োগ করে আমি সূচ দিয়ে যেখানে কোনো জায়গায় গেঁথে দিতে পারছি, তাহলে চাপটার ক্ষেত্রে দেখো সূচের ক্ষেত্রে চাপের মানটা একই পরিমাণ বল, কিন্তু এক্ষেত্রে আর এক্ষেত্রে কিন্তু যে বলটা হবে p ড্যাশ আলাদা হয়ে যাবে, কারণ বল ভাজিত ক্ষেত্রফল, এই মানটা চাপটা অনেক বেশি হয়ে যায়। সেই জন্য যে ক্ষেত্রফল বেশি হওয়া মানেই কিন্তু কার্যকরী বেশি ভূমিকা পালন করে।
তো সেই কারণেই কোনো সূচালো পাথর যদি পড়ে থাকে তার উপর আমরা যদি পা পড়ে যায়, কখনো আমরা হাঁটাচলা করার সময় যে পায়ের মধ্যে গেঁথে যায়, কারণ আমাদের পুরো বডির ওয়েট যে সেটা কিন্তু সেই সামান্য যে সূচালো অংশের উপর দিয়ে ক্রিয়াশীল হচ্ছে, তো সেটা কিন্তু তখন আমাদের পায়ে ওটা ঢুকে যায়। তো এইভাবে আমরা যে কঠিন পদার্থের ক্ষেত্রে চাপের একটা বৈশিষ্ট্য যদি আমরা বের করতে চাই, চাপের বৈশিষ্ট্যটা, সেটা আমরা কি দেখবি, সেটা আমরা দেখব যে এই চাপটা কেবলমাত্র যেখানে কঠিন বস্তুটা রাখা আছে কেবল নিচের দিকে সে কার্যকরী হচ্ছে, এবং এটা কঠিন পদার্থের ধর্মর মধ্যে আমরা এটাকে বলছি না, সেটা অবস্থানের জন্যই সে সেখানে চাপ সৃষ্টি করবে। তো এক্ষেত্রে আমরা একটা যদি বিষয়টা যখন আমরা তরল পদার্থ বা গ্যাসীয় পদার্থ আলোচনা করব, সেখানে যে যে কিছু মানে আমরা আলোচনার প্রসঙ্গে আনবো, সেই অনুযায়ী আমরা যদি আলোচনাটাকে একটু এখানে বর্ধিত করি। ধরো আমরা এমন একটা কঠিন বস্তু নিয়েছি যার ভূমিতলের ক্ষেত্রফল, ধরো আমি বলছি সবারই এ, এটা একটা কঠিন বস্তু নিয়েছি যার ভূমিতলের ক্ষেত্রফল এটাও ওই, চিত্রতে আমাদের একটু কম বেশি মনে হতে পারছে, তো মনে হচ্ছে এটাই। আবার একটা আমি এমন বস্তু নিয়েছি যার ভূমিতলের ক্ষেত্রফল এ। তো এই তিনটা কঠিন বস্তু নিয়েছি, তো এই যে প্রত্যেকটার উচ্চতা এখানে আমি বলে দিচ্ছি, কঠিন বস্তুগুলোর উচ্চতা একই, কিন্তু এক্ষেত্রে দেখতে পাচ্ছ ক্ষেত্রফল একই হলেও কি আছে, এর মধ্যে এর ভর আলাদা, এর ভর কিন্তু হবে আলাদা। তো এই ভর আলাদা হওয়া মানে কি পৃথিবী যে বল দিয়ে টানছে m1g এর ক্ষেত্রে হবে m2g, এর ক্ষেত্রে হবে m3g। তাহলে এক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রে চাপের মানগুলো আলাদা হয়ে যাবে, m1g বাই a এর ক্ষেত্রে চাপের মান যদি p2 বলি, এর ক্ষেত্রে হয়ে যাবে m2g বাই a। আবার এই বস্তুটার ক্ষেত্রে p3 চাপ আলাদা হয়ে যাবে, সেটা হচ্ছে m3g বাই a। আমরা এই আলোচনাটা কেন করলাম, যে আমরা যখন তরল পদার্থ নিয়ে আলোচনা করব এবং তার চাপের যে বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব, দেখব যে তরল পদার্থের ক্ষেত্রে এই রকম আকৃতির পাত্রতে আমরা যদি তরল নিয়ে থাকি যাদের ভরগুলো আলাদা হচ্ছে, কিন্তু দেখব যে চাপ কিন্তু সবার সমান হবে। অর্থাৎ একটা যেন প্যারাডক্স বলে মনে হবে যে কঠিন বস্তু তার ভূমিতলের ক্ষেত্রফল একই নিলেও সে সমান চাপ প্রয়োগ করে না। এক্ষেত্রে সবগুলো চাপের মান সমান নয়, কিন্তু তরলের ক্ষেত্রে যখন আমরা আলোচনাটা করব দেখব যে চাপ সমান, কেবলমাত্র উচ্চতার উপর নির্ভর করে থাকবে তরল স্তম্ভের চাপ। তো সেই জন্য সেখানে আমরা আলোচনাটা করব যে প্যারাডক্স হিসাবে, যে হাইড্রোস্ট্যাটিক প্যারাডক্স, বা সেই ক্ষেত্রে চাপের একটা আমরা যে বৈপরীত্য দেখব। তো এইভাবে আমরা ছোট্ট করে চাপের যে বিষয়গুলো এবং কঠিন পদার্থের চাপটা এবং তার যে বৈশিষ্ট্য, কঠিন পদার্থের চাপের বৈশিষ্ট্য কেবলমাত্র নিচের দিকে ক্রিয়াশীল হয়ে থাকে, যেখানে অবস্থান করে সেই ভূমিতলের উপরই মাত্র দেয়, কিন্তু এই পাশের দিকে কিংবা উপরের দিকে কোনো দিকে কিন্তু এই চাপ প্রয়োগ করে না, অনুভব করতে পারি না। অর্থাৎ কোনো একটা বস্তু রাখা আছে, তার পাশে আমরা বসে থাকলে কোনো চাপ অনুভব করব না। তো এরপরে আমরা আরেকটা বস্তু, যে তরল বস্তু, যেটা তার চাপ নিয়ে আলোচনাটা করতে যাচ্ছি, এবং যদি সময় থাকে তো আজকে আমরা গ্যাসীয় পদার্থের চাপটাকেও একই চিত্রের মধ্যে আমরা তুলনা করে এখানে আলোচনাটা করব। তাহলে কঠিনের আলোচনার পাশাপাশি আমরা তরল পদার্থের যে চাপ, তরল পদার্থের চাপের বিষয়টা একটু জানার চেষ্টা করব। তো তরল পদার্থ কি, তাহলে এর কিন্তু নির্দিষ্ট আকার নেই, কিন্তু আয়তন আছে। তাহলে তরল পদার্থকে যখনই কোনো একটা পাত্রতে রাখা হয়, সে সেই পাত্রেরই আকার ধারণ করে সেই পাত্রে অবস্থান করবে, এবং সেই পাত্রে থাকা তরলটার মধ্যে আমি কোনো বিন্দুতে চাপের মান আমি বের করতে চাইছি। এবার ওভারঅল যদি এই পাত্রতে থাকা তরলের দরুন যদি এর নিচের ভূমিপৃষ্ঠে কতটা চাপ প্রয়োগ করে আমি বের করব, সেটা কিন্তু আমরা যেভাবে ক্যালকুলেশন করি, পুরো এই তরলটার পুরো ভর বের করে এই তরলটা যে পাত্রতে রাখা আছে তার ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে সেখান থেকে কিন্তু আমি তার চাপের মানটা পেয়ে যাবো। একেবারে তরলটা যে পাত্রতে রাখা আছে এই ভূমিতলের উপর কত চাপ প্রয়োগ করছে,
তাহলে এক্ষেত্রে চাপের রাশিমালা বের করার ক্ষেত্রে, কঠিনের ক্ষেত্রে আমি যেভাবে করেছিলাম, এই পাত্রতে থাকা তরলটার মোট ওজন বের করে তলদেশের ক্ষেত্রফল যদি মনে করি, এটা দিয়ে আমি ভাগ করে থাকি, এই তলদেশটার যে ক্ষেত্রফল সেটা বলছি এ, সেটা দিয়ে যদি ভাগ করি তাহলে সেক্ষেত্রে আমি তরলটা তলদেশে কত চাপ এখানে দিচ্ছে সেটা আমি কিন্তু এই পদ্ধতিতে বের করব। কিন্তু আমরা তরলের অভ্যন্তরে যে চাপের যে বৈশিষ্ট্য সেইটা আমরা আলোচনা করতে চাচ্ছি। কারণ কি, তরলের মধ্যে আমরা প্রবেশ করতে সক্ষম, কোন কঠিন বস্তুর ভেতরে তো আমরা ঢুকে অবস্থান করতে পারি না, বা সেখানে আমাদের চাপটা ততটা ম্যাটার করে না, জানার প্রয়োজনও নেই। কিন্তু তরল পদার্থের মধ্যে আমরা প্রবেশ করতে পারি, যেমন জলের মধ্যে আমরা প্রবেশ করতে পারি, যে কোনো তরলের মধ্যে আমরা অবস্থান করতে পারি, তার ভেতরে বৈজ্ঞানিক কাজকর্ম করার জন্য সেটাকে ব্যবহার করা হতে পারে। তো সেই জন্য তরলের অভ্যন্তরে চাপের বৈশিষ্ট্যটা আমাদের জানা দরকার। বিজ্ঞানী পাস্কেল সে বিষয়ে কিন্তু তিনি পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। তো এক্ষেত্রে আমরা তরলের অভ্যন্তরে চাপের বৈশিষ্ট্যগুলোকে বিজ্ঞানীদের দ্বারা যে পর্যবেক্ষণের উপর ভিত্তি করে তারা দিয়েছিলেন সেটা আমরা জানবো। তরলের অভ্যন্তরে চাপের বৈশিষ্ট্যগুলো আমরা যদি দেখি, যে তরলের অভ্যন্তরে কোন বিন্দুতে চাপের মান তরলের উপরিতল থেকে কত গভীরতায় প্রবেশ করেছি, সেই তাহলে অভ্যন্তরে চাপের বৈশিষ্ট্য হচ্ছে গভীরতার উপর নির্ভর করবে। গভীরতা অর্থাৎ উপরিতলের তল থেকে গভীরতার উপর নির্ভরশীল। অর্থাৎ যদি এইচ হয়, কত গভীরতায় প্রবেশ করেছি, সে এইচ এর উপর নির্ভর করবে। অর্থাৎ যত বেশি বেশি গভীরে আমি প্রবেশ করব সেক্ষেত্রে চাপের মান আমাদের বেশি বেশি হবে। তো তোমরা ছাত্ররা যারা হচ্ছে সাঁতার জানো, তোমরা কোনো পুকুরে যখন তোমরা ডুব দাও কিংবা ডুব দিয়ে কোনো পুকুরের নিচের দিকে যাওয়ার চেষ্টা করো, দেখবে যে তোমাদের কানের উপর একটা যেন চাপ বেশি প্রযুক্ত হচ্ছে বলে তোমরা অনুভব করবে। তো সেই চাপটা তাহলে গভীরতার উপর নির্ভর করবে। আমরা তার রাশিমালাও বের করে দেখাবো। দ্বিতীয়ত, বিজ্ঞানী পাস্কেল তিনি যে তার অবজারভেশনের উপর ভিত্তি করে তরলের অভ্যন্তরে চাপের মান দিয়েছিলেন, সেখানে আমরা জানবো যে তরলের যে কোনো অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপ সব দিকে সমানভাবে চাপ দেয়। তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে যে চাপ যে সব দিকে সমানভাবে চাপ দেয়, সব দিকে সমানভাবে চাপ দেয়। তাহলে তরল তার ভেতরে কোনো বিন্দুতে সব দিকে চাপের মানটা সমানভাবে দিয়ে থাকে। ঠিক আছে, সে নিম্ন দিক, ঊর্ধ্ব দিক, পার্শ্ব দিক সব দিকে চাপের মানটা সমান, এবং এটাও আমরা পাস্কেলের সূত্র থেকে জানবো। তৃতীয়ত, যদি আমরা কোনো একটা তরল স্থির আছে কোনো একটা পাত্রতে এবং তার ভেতরে কোনো একটা হরাইজন্টাল অর্থাৎ অনুভূমিক একটা তল কল্পনা করি, একই গভীরতায় কোন একটা তল কল্পনা করি, সেই অনুভূমিক তল বরাবর যে কোনো বিন্দুতে চাপের মান সমান। তাহলে কি, অনুভূমিক তলে অর্থাৎ তরলের অভ্যন্তরে যদি আমরা কোনো অনুভূমিক তলের কথা বলি, সেই অনুভূমিক তলে চাপের মানটা সমান হয়। এইটা হচ্ছে আরো একটা অবজারভেশন। তাহলে এই সমস্ত চাপের বৈশিষ্ট্যগুলোকে আমরা প্রমাণ করব আমরা হায়ার ক্লাসে, যেখানে ক্লাস 11 এর দিকে তোমরা এই বিষয়গুলোকে নিয়ে হাইড্রোস্ট্যাটিক বিষয়টা যেখানে চ্যাপ্টারে আলোচনা হবে, সেই সমস্ত ম্যাথমেটিক্স গুলো তোমরা সেখানে ডিটেলসে পাবে। তো আমরা চাইবো যে মূল আমাদের নবম শ্রেণীর যে বিষয়টা এখানে আলোচনা করা, যেটা সহজ পদ্ধতিতে ফিজিক্যালি যে বিষয়গুলো আমরা অনুভব করতে পারি, সেইগুলো জানার পরে যদি আমাদের এক্সট্রা যে ক্লাসের মধ্যে সেটাকে আমরা ইনক্লুড করতে। তো এই যে মূল বৈশিষ্ট্যটা, তো এখন এই তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপের মানটা আমরা আগে নির্ণয় করতে যাচ্ছি। তাহলে অভ্যন্তরে চাপের ধরো রাশিমালা আমরা নির্ণয় করব, যেখানে আমরা দেখতে পাবো যে সে কি করে এইচ এর উপর নির্ভর করে। তাহলে ফার্স্ট এই আলোচনাটাই আমরা আসছি। এখন তরলের এই যে অভ্যন্তরে, তাহলে একটা তরল স্তম্ভটাকে আরেকবার স্পষ্ট করে এঁকে নাও, যে তরলটা এই উচ্চতা পর্যন্ত আছে। এখন এবারে এই উপরের পৃষ্ঠ থেকে আমরা এই আলোচনাটাকে ভিন্ন ভিন্ন ভাবে তোমাদের দেখাতে পারি। যদি তরলটা স্থির অবস্থায় আছে, আমি ধরো কোনো একটা H1 গভীরতায় আমি কোন একটা স্তম্ভাকৃতি একটা তরলের যে
কলাম বা স্তম্ভ কল্পনা করলাম, যার উপরিতলটা H1 গভীরতায় আছে আর যার নিচের তলটা রয়েছে H2 গভীরতায়। বোঝা গেল? H2 গভীরতায়। এই H2 মাইনাস H1 এটার মান হচ্ছে মনে করো H, অর্থাৎ এই যে তরল স্তম্ভটা আমি ধরলাম, এই তরল স্তম্ভটার মনে করো উচ্চতাটা H। তাহলে এই তরল স্তম্ভটা, এখন তরল যেহেতু এখানে পাত্রতে স্থির অবস্থায় রয়েছে, তাহলে এই তরল স্তম্ভের যে চাপগুলো, তাহলে এই যে নিচের দিকে তরল চাপ দিচ্ছে আর উপরের দিকে তরল যে চাপ দিচ্ছে, এই দিকের চাপটাকে আমি যদি P1 বলি, এই দিক থেকে যে তরল চাপ দিচ্ছে সেটাকে যদি P2 বলি, H1 গভীরতায় যে চাপ দিচ্ছে P1। তাহলে এই যে দুটো চাপের পার্থক্য এবং এই তরলের স্তম্ভের যে ক্ষেত্রফলটাকে যদি আমি ভূমিতলের ক্ষেত্রফল A ধরি, তাহলে A গুণিতক এই যে P2 আর উপরি তল থেকে যে বলটা প্রযুক্ত হচ্ছে সেটার মানটা কত, A ইন্টু P1। এই দুটো বলের পার্থক্য, অর্থাৎ নিচের দিকে তলটার নিশ্চয়ই বেশি চাপ প্রয়োগ করছে, যার দরুন যে বলটা সৃষ্টি হচ্ছে, সেই বল দুটোর পার্থক্য, এই দুটো বলের পার্থক্য কি করছে, এই যে H উচ্চতার পারদ স্তম্ভ, H উচ্চতার যে তরল স্তম্ভটা অভিকর্ষ বলের বিরুদ্ধে আর নামছে না। তাহলে H ইন্টু এই তরল স্তম্ভের যে ভর, মানে যদি বলি তাহলে এই তরল স্তম্ভটার ভর বা তাকে যে পৃথিবী যে বল দিয়ে টানছে সেটাকে বাধা দিচ্ছে। তাহলে এই তরল স্তম্ভে ধরো A ইন্টু H গুণ করলে তার আয়তন, তার সঙ্গে তরলটার ঘনত্ব গুণ করলে আমি পেয়ে যাচ্ছি এই যে তরল স্তম্ভটার ভর। তাহলে এইটা হচ্ছে আয়তন, তার সঙ্গে ঘনত্ব গুণ করলে ভর, এবং তাকে অভিকর্ষজ তরল G দিয়ে যে টানছে, তাহলে তরলের মধ্যে যে চাপের তারতম্যের দরুন সেটাকে ধরে রেখেছে, আর এটা অভিকর্ষ বল। তাহলে অভিকর্ষ বল দিয়ে যে তরলটাকে টানছে, আর হচ্ছে চাপের দরুন বল, এই দুটো সমান হচ্ছে। চাপের তারতম্যের দরুন যে বলটা প্রযুক্ত হচ্ছে, নিচের পৃষ্ঠে বেশি বল, উপর থেকে কম বল, সেই দুটো পার্থক্য। এখান থেকে আমি যদি রাশিমালাটা দেখি, A কমন নিয়ে উভয় সাইড থেকে ক্যান্সেল করে দিই, P2 মাইনাস P1 সমান H রো G। এখন H1টা, অর্থাৎ H-টা তোমরা যদি বলতে পারো, এই যে H1টাকে কমিয়ে H-টাকে আমরা কি লিখেছি, H-টাকে লিখতে পারি কি, যে H2 মাইনাস H1 ইন্টু রো G, এভাবেও লিখতে পারি। তো আমরা যদি সমীকরণটাকে শুধু ধরো একেবারে তরলের পৃষ্ঠ থেকে H গভীরতায় বলি, তখন তাহলে কি হয়ে যাচ্ছে, H1টা 0 হয়ে যাবে। তাহলে তখন আমরা লিখতে পারি P2 আর H1টা গভীরতা চাপ, তখন কি হচ্ছে, ওটা বায়ুর চাপে রূপান্তরিত হচ্ছে। এই P2 মাইনাস P1টা তখন হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ। এখানে তরলের উপরে যে চাপ দিচ্ছে, সেই যখন H1টা আমি শূন্য ধরে নেব, তখন তরলের পুরো উপরে পৃষ্ঠতে পৌঁছে যাচ্ছি, তাহলে সেই পৃষ্ঠে এটা বায়ুর চাপ, P1টা তখন হয়ে যাচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ। তো এই যে শর্তটাকে কাজে লাগিয়ে আমরা দেখতে পাচ্ছি P2 মাইনাস PA সমান, এই যে পার্থক্যটা, H-টা যখন শূন্য হয়ে যাচ্ছে, সরাসরি এটা H এ রূপান্তরিত হচ্ছে H রো G। তো এখান থেকেও আমরা পেতে পারি যে তরলের ভিতরে কোনো বিন্দুতে যে চাপের মানটা বায়ুর চাপের সঙ্গে আর কত উচ্চতা বিশিষ্ট তরল স্তম্ভ তার সঙ্গে সম্পর্ক থাকে। তো এখন এই যে পার্থক্যটা, বায়ুর চাপের থেকে এই বিন্দুতে কত চাপ হয়ে থাকে, সেই চাপটাকে এখন আমরা চাপটাকে দুটো ভাবে প্রকাশ করতে পারি, যে বায়ুর চাপের থেকে কত বেশি চাপ এখানে প্রযুক্ত হচ্ছে, সেটা তরল স্তম্ভের উচ্চতার সঙ্গে সমান। এটাই হচ্ছে বায়ুর চাপের থেকে পার্থক্যটাকে, এটাকে বলা হচ্ছে গেজ প্রেসার। কোন স্থানের যে চাপটাকে যদি আমরা বায়ুর চাপের থেকে কত গুণ বা কত বেশি আছে প্রকাশ করি, সেটাকে আমরা বলছি কি গেজ প্রেসার। আর যদি বায়ুর চাপটাকে তার সঙ্গে যুক্ত করে লিখি, সেটা হচ্ছে তার প্রকৃত চাপ। তাহলে তরলের ভেতরে কোনো বিন্দুতে প্রকৃত চাপ হচ্ছে এটা আমরা, তাহলে চাপকে আমরা দুভাবে আলোচনা করতে পারি। কোন স্থানে যে চাপটা হচ্ছে বায়ুর চাপের থেকে কত গুণ বেশি, সেটা যখন বলে থাকি সেটাকে বলা হচ্ছে গেজ প্রেসার। আর বায়ুর চাপ অর্থাৎ প্রকৃত চাপ, সেটাকে আমরা বলে থাকি যে অ্যাবসলিউট প্রেসার। তো এক্ষেত্রে চাপের যে পরিমাপের এককগুলোর কথা বলছিলাম, এছাড়াও কিন্তু আমরা যখন গাড়ির যে বিভিন্ন টায়ারে আমরা যখন
মেশিনের সাহায্যে চাপ দিয়ে থাকি, তোমরা দেখবি যে ছোট একটা গোলাকৃতি মেশিন নিয়ে আগে যে গাড়ির যে সারানোর লোকেরা কি করে, তার প্রেসারটা একবার মেপে নেয়। সেক্ষেত্রে কিন্তু চাপ মাপার যে আরেকটা এসআই পদ্ধতি নয়, সেখানে পিএসআই অর্থাৎ এফপিএস পদ্ধতির একটা এককও রয়েছে। এফপিএস পদ্ধতির এককও সেখানে চাপের তোমরা জানবে যে পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ, পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ, অর্থাৎ এক্ষেত্রে ইঞ্চিতে প্রত্যেক ইঞ্চিতে কত পাউন্ড বল প্রযুক্ত হচ্ছে সেটাকে আমরা এই এককেও অনেক সময় তোমাদের ব্যবহারিক ক্ষেত্রে প্রচলিত কিংবা ব্যবহারিক ক্ষেত্রে এটা বিশেষ করে ব্যবহার করা হয়। ব্যবহারিক চাপ মাপার ক্ষেত্রে এটা কিন্তু তোমরা ব্যবহার প্রয়োগ করতে দেখবে। তো সে যাই হোক, আমরা যে তরল স্তম্ভের একটা চাপের মান পেলাম, তরলের অভ্যন্তরে চাপের রাশিমালা পেলাম যে গভীরতার সমানুপাতিক। যত গভীরে যাব, আমরা যদি বায়ুমণ্ডলের চাপটাকে এখানে না ধরি, তাহলে বায়ুমণ্ডলের চাপের মানটা বাদ দিলে দেখতে পাচ্ছ যে চাপের রাশিমালাটা এইচ গভীরতার সঙ্গে সমানুপাতিক। তো একইভাবে এই রাশিমালাতে দেখতে পাচ্ছ যে অর্থাৎ চাপের যে কোনো একটা তরল স্তম্ভের ভেতরে আমি এইচ গভীরতায় যদি প্রবেশ করি, এইচ গভীরতায় প্রবেশ করলে এই বিন্দুতে চাপের রাশিমালাটাকে নির্ণয়টা তোমরা যদি এভাবে না করে সরাসরি মনে করো এইচ গভীরতায় কোনো একটা বিন্দু এ নিলাম, এই এ বিন্দুর চারিদিকে আমি একক ক্ষেত্রফল একটা কল্পনা করে উপর থেকে একটা যে তরলের কলাম বা স্তম্ভ আমি ঠিক করলাম, তাহলে এই যে তরল স্তম্ভটার আয়তন আমরা পাবো a ইন্টু এইচ, তার ভর পাবো v ইন্টু রো, অর্থাৎ a h রো, তার ওজন, তাকে পৃথিবী যে বল দিয়ে টানছে সেটা পাবো m ইন্টু জি, অর্থাৎ a h রো জি, এবং এই যে চাপের মানটা পাবো কত, বল বাই ক্ষেত্রফল। তাহলে সেক্ষেত্রে a কেটে গিয়ে থাকবে, অর্থাৎ a h রো জি বা জিতক a করলে আমরা পাবো h রো জি। তো একটা সহজ ভাবে আমরা একটা তরল স্তম্ভ কল্পনা করলে তার এইচ গভীরতায় কত বল প্রযুক্ত হয় সেটা ক্যালকুলেশন করে আমরা চাপ বের করতে পারি। তো এই অভ্যন্তরে চাপের রাশিমালাটার যদি একটু আমরা যে আলোচনাটা করি, এইটার আলোচনাতে আমরা দেখতে পাবো যে যেখান থেকে আমরা প্রশ্নগুলো সাধারণত যে তরল স্তম্ভ থেকে উপরিতল থেকে যত বেশি গভীরে যাব চাপের মান তার সমানুপাতিক। তারপরে তরল স্তম্ভটা যে তরলে প্রবেশ করছে সেই তরলটার ঘনত্ব, এই রোটা কি, তাহলে এই রকমের ইকুয়েশন তোমরা ডিরাইভ যখন করবে ফার্স্ট টাইমে তোমরা কাকে কি ধরেছো নিয়ে একটা ডেসক্রিপটিভ বর্ণনা দেওয়ার পরে তোমরা যে চাপের মানটা তোমরা নির্ণয় করতে যাবে। তো এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে প্রেসারটা হচ্ছে চাপের উচ্চ গভীরতার সমানুপাতিক, প্রেসারটা হচ্ছে যে ঘনত্বের সমানুপাতিক, আর প্রেসার হচ্ছে জি এর সমানুপাতিক। অর্থাৎ চাপ থাকবে কখন, যদি অভিকর্ষজ ত্বরণ থাকে। অভিকর্ষজ ত্বরণহীন স্থানে চাপ কত হবে, এটা যদি জিরো হয়ে যায় চাপ শূন্য হবে। তাহলে যে সমস্ত জায়গাগুলোতে অভিকর্ষজ ত্বরণ নেই সেক্ষেত্রে কিন্তু তরল কোনো চাপ দেবে না। আবার যার ঘনত্ব যত বেশি হবে সেই তরল তত বেশি চাপ দেবে। তো চাপের যে দিকটা, ঊর্ধ্বমুখী চাপ, পার্শ্ববর্তী চাপ, সব চাপ, ধরো এই এইচ গভীরতায় আমি যে চাপের মানটা বের করলাম, এই চাপের মানটা এই বিন্দুতে থেকে আমি সব দিকে সমানভাবে চাপ দেই। তরলের পৃষ্ঠতল থেকে ধরো এই গভীরতা এসেছে, এই বিন্দু থেকে তাপ চাপের মানগুলো উপর ঊর্ধ্ব নিম্ন সব দিকে সমানভাবে চাপ দেয়। অর্থাৎ এই চাপের মানটা যে সব দিকে ঊর্ধ্বমুখী চাপটাও কিন্তু গভীরতার উপর নির্ভর করবে, ঘনত্বের উপরও নির্ভর করবে। তো এই যে ঘনত্ব নিয়ে কেন বারবার বলছি, যখন কোনো আমরা তরলের চাপ নিয়ে পড়বো এবং এর পরবর্তী যে অ্যাপ্লিকেশন গুলো আমরা প্লবতা নিয়ে আলোচনা করব, সেখানে দেখব যে যত বেশি ঘনত্বযুক্ত পদার্থ হবে তার তত বেশি সেখানটা এসে চাপ প্রয়োগ করে থাকে। তো এক্ষেত্রে এইখানে এই প্রসঙ্গে আমরা যখন কঠিন পদার্থের ক্ষেত্রে আলোচনা করতে গিয়ে আমরা একই ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল রেখে যখন আমি ভিন্ন ভিন্ন আকৃতি নিয়েছিলাম, সেক্ষেত্রে কিন্তু তার যে ভূমি স্পর্শতলে কিন্তু ভিন্ন ভিন্ন পরিমাণ চাপ কিন্তু প্রয়োগ করছিল পদার্থটা। কিন্তু আমরা যখন এবারে তরল পদার্থটা নিয়ে আলোচনা করব, সেই একই রকমের যখন আমরা চিত্র অঙ্কন করে এখানটায় চাপের মান নির্ণয় করব, দেখব যে তরলের ক্ষেত্রে কিন্তু চাপগুলো সবই সমান হবে। তো সেই বিষয়ের আলোচনাটাতে একটু আসছি, যেটাকে আপাতভাবে যে প্যারাডক্স বলে মনে হবে আমাদের, যে এটা একটা যেন আপাতভাবে ত্রুটি বলে মনে হয়, সেই বিষয়টা একটু যে প্যারাডক্সের কথাটা আলোচনা করব, হাইড্রোস্ট্যাটিক প্যারাডক্স।
সেটা একটু তোমরা জেনে নাও, যেটা কঠিনের ক্ষেত্রে কিন্তু হয়নি, তরলের ক্ষেত্রে কিন্তু হবে। যেই ছবিটা আমরা এখানে এঁকেছিলাম সেই চাপের বৈশিষ্ট্য আলোচনা করতে গিয়ে আমরা যখন আলোচনাটা করছি যে বিভিন্ন আকৃতির তরল যে পাত্র নিয়েছি, যার ভূমিতলের ক্ষেত্রফলটা ধরো একই রেখেছি, এটা হচ্ছে ভূমিতলের ক্ষেত্রফল। আবার সেম ভূমিতলের ক্ষেত্রফল রেখে আমি আমার একটা পাত্র নিলাম, আবার ভূমিতলের ক্ষেত্রফল রেখে, অর্থাৎ আমি সবগুলো ক্ষেত্রফল একই রাখছি এবং এদের উচ্চতাগুলো একই রেখে এগুলো সব তরলে ভর্তি করা রয়েছে। তাহলে এক্ষেত্রে কিন্তু আমরা দেখব এই যে ভূমিতল, এক্ষেত্রে চাপের মান আর এক্ষেত্রে চাপের মান আর এক্ষেত্রে চাপের মানটা এই বিন্দুগুলোতে সবই ইকুয়াল হবে। এটা কি করে সম্ভব হচ্ছে? কঠিন পদার্থের ক্ষেত্রে যেটা অসম্ভব অসমান হচ্ছিল, তরলের ক্ষেত্রে কি করে এটা সম্ভব হচ্ছে? তো আমরা বারবার বলেছি যে চাপ কাকে বলা হয়? যে লম্বভাবে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত হওয়া বল। তো যখন আমরা যে পাত্রের যে ঢালটা, যে তরলের অভ্যন্তরের ঢালটা ভেতরের দিকে থাকছে, সেক্ষেত্রে কি হয় না, যখন কোনো তরলের ভেতরের অণুগুলো কি করে, পাত্রের দেওয়ালে তারা অনবরত ধাক্কা দিচ্ছে, গতিশীলতার জন্য তারা ধাক্কা দিয়ে একটা বল প্রয়োগ করছে। সেই যে বল প্রয়োগ করছে, যে বলটাই প্রয়োগ করুন না কেন তরল, সেই প্রযুক্ত বলের বিপরীত দিকে একটা লম্ব প্রতিক্রিয়া বল সে কিন্তু দেবে। তাহলে একটা বল কিন্তু যে যারা প্রয়োগ করছে, সেই বলগুলো তরলের কণাগুলো যেটা পাত্রের দেওয়ালে প্রয়োগ করছে, সেই বলের একটা বিপরীত প্রতিক্রিয়া নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী তরলের যে পাত্রতে তরলটা রাখা আছে সেই পাত্রের দেওয়ালটা কিন্তু অভ্যন্তরে আবার প্রয়োগ করছে। এখন এই বলের যে একটা উপাংশ যদি আমরা করে নিই, দুটো উপাংশ, একটা হচ্ছে অনুভূমিক বরাবর উপাংশ আর একটা উল্লম্ব বরাবর উপাংশতে যদি আমরা ভাগ করে নিই, তখন দেখব যে এই বরাবর যে বলটা যে ক্রিয়াশীল হচ্ছে, সেই লম্বভাবে ভূমির দিক বরাবর ক্রিয়াশীল বলটা কিন্তু যে ভূমিতলের যে ক্ষেত্রফলের দিকে প্রযুক্ত বলের মানটাকে বাড়িয়ে দিচ্ছে। অর্থাৎ যদিও আমরা যদি কল্পনা করি যে এই অংশের ভর তো ছিল না, কোনো তরল নেই, তাহলে তবুও কিন্তু চাপ সমান হবে কি করে না, এই যে তরলের যে পাত্রের দেওয়ালটা তার দ্বারা প্রযুক্ত একটা লম্ব বল ভূমি দিয়ে অতিক্রম করবে, যেই বলটা কিন্তু যে চাপটাকে বাড়িয়ে দিচ্ছে। অপর পক্ষে দেখো, যে পাত্রটার যে বাইরের দিকটা হচ্ছে ভেতরের দিকটা ঢালু, এখানে হচ্ছে বাইরের দিকটা ঢালু ছিল, এখানে ভেতরের দিকটা ঢালু। তো এইরকম একটা পাত্র তোমরা যদি কল্পনা করো, এখানে পাত্রের দেওয়ালে যে তরলের অণুগুলো যে বল প্রয়োগ করছে সেটারই বিপরীত একটা লম্ব প্রতিক্রিয়া নিউটনের গতিসূত্র থেকে দিচ্ছে। এই বলটার দুটো অনুভূমিক উপাংশ, একটা উল্লম্ব উপাংশ, দুটো উপাংশতে ভাগ করলে তোমরা দেখতে পাচ্ছ এই যে প্রত্যেকটা বিন্দুতে এইভাবে উপরের দিকে ঊর্ধ্বমুখী একটা বল ক্রিয়া করবে, যেই বলটা কি করবে, এই যে অতিরিক্ত যে তরলের যে ওজনকে প্রতিহত করছে। তো এক্ষেত্রে আমরা বারবার বলেছিলাম যে কঠিন পদার্থ তার উপর স্পর্শকীয় বল প্রয়োগ করলে সে প্রবাহ সৃষ্টি করে দেয়। তাহলে যেহেতু এখানে পাত্রতে তরলটার কোনো গতি হচ্ছে না, মানে কি এই যে পার্শ্ব দিকে প্রযুক্ত বলটা কিন্তু গতি সৃষ্টি করছে না। তো এই যে বলটা কি হচ্ছে, যদি এইরকম ভাবে বলটা থেকে যেত তাহলে কিন্তু তরলে একটা গতি সৃষ্টি হয়ে যেত। এই বলগুলো নেই, তো এই অনুভূমিক বরাবর, তো এই যে পাত্রের দেওয়াল থেকে লম্বভাবে প্রযুক্ত হওয়া বলগুলো এই যে অংশের যে ওজনের বিপরীতে ক্রিয়াশীল হয়ে তাকে কমিয়ে দিচ্ছে। ঠিক একই পাশে এই পাশে পৃষ্ঠেও যদি দেখি, এই পাশের পৃষ্ঠ থেকে লম্বভাবে প্রযুক্ত হওয়া, তল থেকে লম্বভাবে প্রযুক্ত হওয়া বলের যে উপাংশগুলো কি হচ্ছে, এই পাশের অংশের যে ওজনটাকে হ্রাস করে দিচ্ছে। প্রত্যেকটা অংশে আমরা একটা বিন্দু নিয়ে এখানে দেখিয়েছি, এরকম প্রত্যেকটা বিন্দুতে কিন্তু ঊর্ধ্বমুখী একটা বল প্রযুক্ত হয়ে এই যে পরিমাণ অতিরিক্ত তরলের ওজনটাকে কমিয়ে দিচ্ছে। তো এই জন্যই কিন্তু, আর অপর পক্ষে এইখানে তো সমস্ত পদার্থের ওজনটা এই তল দিয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে কিন্তু আমরা কঠিন পদার্থের ক্ষেত্রে যেটা অসমান হয়ে যাচ্ছিল, তরলের ক্ষেত্রে যে এটা কিন্তু সব জায়গায় চাপের মানটা সমান হয়ে যায়। এটাকেই বলা হচ্ছে যে প্যারাডক্সের কথাটা যেটা বলছিলাম, উৎস্থৈতিক কূট বলে বলছিলাম।
এটাকে বলা হচ্ছে উৎস্থৈতিক কূট বা প্যারাডক্স, হাইড্রোস্ট্যাটিক প্যারাডক্স। তো এইটার বিষয়টা নিশ্চয়ই তোমরা কঠিনের সঙ্গে তরলের একটা পার্থক্য তোমরা করবে। তো সেই সঙ্গে সঙ্গে আমরা আর একটা পাস্কেলের যে সূত্র তিনি দিয়েছিলেন, তিনি তার অবজারভেশনের উপর ভিত্তি করে, সেটাও আমরা এখানে দেখব কি যে তরলের মধ্যে, অর্থাৎ তরলের যে চাপের বৈশিষ্ট্যগুলো এক একটা করে আমরা আলোচনা করছি। তরলের চাপের বৈশিষ্ট্য, সেইগুলোর মধ্যে আমরা ফার্স্ট বললাম কি যে কেবলমাত্র উচ্চতার উপর নির্ভরশীল, চাপটা উচ্চতার উপর কেবলমাত্র নির্ভর করবে, চাপটা কেবলমাত্র তরল স্তম্ভের উচ্চতার উপর নির্ভর করবে না, আর তার ভূমিতলের ক্ষেত্রফলের উপরও নির্ভর করবে না। তাহলে শুধুমাত্র উচ্চতার উপর নির্ভর করবে, যে ক্ষেত্রে ভূমিতলের ক্ষেত্রফলের উপরও নির্ভর করবে না, তরলের মধ্যে কতটা ভর আছে তার উপরও নির্ভর করবে না। কি বলছি, বোঝা গেল? দ্বিতীয়ত আর একটা বৈশিষ্ট্য, এই সমস্ত বৈশিষ্ট্যগুলো কিন্তু বিজ্ঞানীরা অর্থাৎ পাস্কেল তিনি তার অবজারভেশনের মধ্য দিয়ে দিয়েছিলেন। তরলের ভেতরে কোনো বিন্দুতে সব দিকে চাপ সমানভাবে দেয়, তরলের অভ্যন্তরে কোন বিন্দুতে চাপ সব দিকে সমান, এটা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তো এই বৈশিষ্ট্যটা দিক কিংবা হচ্ছে কি যদি একই যে গভীরতায় বা অনুভূমিক তল বরাবর, একই অনুভূমিক তলে চাপ সমান, এটাও একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। অর্থাৎ তরলের ভেতরে আমরা যদি একটা অনুভূমিক তল কল্পনা করি, এই সব বিন্দুতে চাপের মানটা, ধরো এইচ গভীরতায় একটা অনুভূমিক তল কল্পনা করেছি, এই এইচ গভীরতায় অনুভূমিক তলে সব বিন্দুতে চাপের মানটা সমান হয়। আর তরলের অভ্যন্তরে যে কোনো বিন্দুতে চাপ সব দিকে সমান। তো এই চাপ মাপার জন্য, চাপটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার জন্য আমরা প্র্যাকটিক্যালি এই চাপটা মেজার করে দেখতে পারি। ধরো একটা মেজারিং ডিভাইস আমাদের কাছে এমন থাকলো যে একটা পিস্টন আছে এবং তার ভেতরে একটা স্প্রিং লাগানো আছে, এমন একটা ছোট্ট যে আমাদের টুল রয়েছে হাতে, এবং এর গায়ে যে অঙ্কিত স্কেল দেখে আমি সরাসরি তার চাপের মানটা বলতে পারি। তো এই রকম একটা অংশ, ছোট্ট একটা টুলকে যদি এই তরলের ভেতরে বিভিন্ন স্থানে রেখে রেখে আমি তার কত স্কেলে দাগ দেখে কিন্তু সরাসরি এই যে প্র্যাকটিক্যালি আমি এর মাপটা বের করে ফেলতে পারি যে এই জায়গায় এই পজিশনে এই বস্তুটা রেখে তরল যে এই জায়গায় চাপ দেবে, সেই চাপ অনুযায়ী কোন দাগের কাছে এই যে পিস্টনটা থাকছে সেই দাগ দেখে কিন্তু আমি চাপের মানটা বের করতে পারি। তো ভিন্ন ভিন্ন পজিশনে এইরকম একটা ডিভাইসকে রেখে কিন্তু আমি তরলের ভেতরে কোনো বিন্দুতে চাপটা আমরা মাপ করতে পারি। তো আমরা ম্যাথমেটিক্যালি যে তরলের অভ্যন্তরের এক বিন্দুতে, যে কোনো একটা বিন্দুতে চাপ দিয়ে সব দিকে সমান দেয়, সেটা আমরা কি করে প্রমাণ করব? তো এর ম্যাথমেটিক্সটা অত্যন্ত সহজ। তো তরলের অভ্যন্তরে চাপ যে সব দিকে সমান দেয়, ধরো কোনো একটা বিন্দুতে আমি সব দিকে যে সমান চাপ দিই, সেই বিন্দু থেকে একটা আমি অংশে একটা বড় একটা অংশ, যেটা একটা এইরকম ত্রিভুজ আকৃতি অংশ, আমি এই অংশ এইখান থেকে নিলাম তরলটার। তো এবং এইখানে প্রত্যেক বিন্দুতে যদি আমি চাপগুলো, এই তরলের স্তরের উপর যে চাপগুলো আমরা দেখি, এবং এই স্তম্ভের যে একটা ত্রিভুজ আকৃতির স্তম্ভ নিয়েছি, এর যদি বিভিন্ন কোণগুলো, একটাকে θ1 একটাকে θ2 এইভাবে নাম দিয়ে থাকি, এবং প্রত্যেক জায়গায় বলগুলোকে যদি আলাদা আলাদা নাম দিই, FB FC, এবং সেক্ষেত্রে যখনই এই তার যে এই যে তরল স্তম্ভের উপর প্রযুক্ত বলের যখন উপাংশগুলো নেব, আমরা দেখবো যে একটা এই যে F1 বলটা যেটা প্রযুক্ত হচ্ছে, এর যখন আমরা এই লম্ব উপাংশটা আমরা নেব আর একটা অনুভূমিক উপাংশ বের করব, দেখবো যে এই উপাংশটা অর্থাৎ এই উপাংশটা পরস্পরকে ব্যালেন্স করছে, অর্থাৎ FA সমান আমরা দেখতে পাবো FB, অর্থাৎ এই বলের যে একটা উপাংশ। এখন দেখো এই কোণটা θ1 হওয়া মানে এই কোণটা θ1, তাহলে কারণ কি তোমরা সমকোণী ত্রিভুজের থেকে এটা θ1, এটা 90 ডিগ্রি, আর এটা 90 মাইনাস θ1, এই করে এটা হয়ে যাবে θ1। তাহলে এই যে উপাংশটা, এর বিপরীত দিকে যে ক্রিয়াশীল উপাংশটার মান হবে কিন্তু FB cos θ1,
অর্থাৎ এফ এর বিপরীত ডিরেকশনে এফ বি কস থিটা 1 প্রযুক্ত হয়, ঠিক একইভাবে এফ সি এর বিপরীত দিকে প্রযুক্ত হচ্ছে এফ বি সাইন থিটা 1। কিংবা এইভাবে বিভিন্ন বলগুলোকে আমরা পারস্পরিক ভাবে তার সমান ভাবে ক্যালকুলেশন করে নিতে পারি এবং সেই অনুযায়ী ক্ষেত্রফলটা, এদের ক্ষেত্রফলটাকে যদি ভূমিতলের ক্ষেত্রফলগুলোকে আলাদা আলাদা এ বি এ সি এইভাবে বিভিন্ন ভাগে ভাগ করে নিয়ে সেই ক্ষেত্রফলগুলোর উপাংশ দিয়ে যদি আমি ভাগ করি, তোমরা সিমিলার ভাবে পেয়ে যাবে যে প্রত্যেক যে তল বরাবর যে চাপটার মানটা সমান হচ্ছে। তো এই ম্যাথমেটিক্সটা তোমরা চাইলেই আমরা এখানে ক্ষুদ্র ভিডিওতে আর বলছি না বেশি সময়টা, তো আমাদের যে মূল বিষয়টা সেটা তোমরা যে এনসিইআরটির বই থেকে তোমরা দেখে নিতে পারো, ভালো করে ডেসক্রাইব করা রয়েছে। তো আমরা সিম্পল ভাবে এই যে বল, এই বলের বিপরীত দিকে ব্যালেন্স করে রাখছে, ক্ষেত্রফলগুলো ও তার উপাংশগুলো সমান হয়ে যায়। অর্থাৎ ক্ষেত্রফলটাকে যদি যে দেখো এ বি ক্ষেত্রফলের যে উপাংশটা তোমরা এ বি cos থিটা 1 সমান পেয়ে যাবে এ এ। তো এইভাবে যখন ভাগ করবে, এই পাশের তলের পৃষ্ঠের ক্ষেত্রফলকে যখন ভাগ করবে অর্থাৎ চাপটা বার করবে, অর্থাৎ এফ এ বাই যখন এ এ বার করবে দেখবে, আর এফ বি যদি বার করো এই দিক বরাবর যে চাপের মানটা দিকটা তোমরা পেয়ে যাবে এফ বি cos থিটা 1 বাই যে এ বি cos থিটা 1। এই cos থিটা 1 কেটে গিয়ে চাপের মানগুলো তোমরা কিন্তু সব ক্ষেত্রে সব দিক থেকে সমান পাবে। তো এই হচ্ছে আমাদের আজকের যে চাপ সংক্রান্ত দুটো বিষয়ের চাপ। এর পরবর্তী ক্লাসে আমরা গ্যাসীয় পদার্থের চাপটা নিয়ে আরো ডেসক্রাইবলি আলোচনাটা করব এবং সঙ্গে সঙ্গে চাপকে কাজে লাগিয়ে আরো যে ভিন্ন ভিন্ন যে উপকরণ বা যন্ত্রপাতিগুলো তৈরি হয়েছে সেই বিষয়েও আমরা আলোচনা করব। তাহলে আরেকবার আমরা যে বিষয়টা আজকে আলোচনা করলাম সেখান থেকে যে যে প্রশ্নগুলো পড়তে পারে তোমরা নিশ্চয়ই সেই ভিডিওটাকে ভালো করে দেখলে সেগুলোর উত্তর দিতে পারবে। তো ভিডিওটাকে আর দীর্ঘায়িত না করে আমরা এখানেই আজকের আলোচনাটাকে শেষ করছি। এর পরবর্তী ক্লাসে আমরা গ্যাসীয় পদার্থের যে চাপ কি করে মাপ করব সেটা নিয়ে আলোচনাটা করব।